শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ষষ্ঠ শ্রেণীর সেকেন্ড সামারিপ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার নমুনা প্রশ্নপত্র নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা ষষ্ঠ শ্রেণীর সেকেন্ড সামারিপ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 50, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। একের দাগে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো 10টি প্রতিটি প্রশ্নে, মানে 1 করে 1 × 10 = 10। ধানের সবচেয়ে বড় বন্ধু হলো রৌদ্র, কৃষক, বৃষ্টি। নদীর বাতাস ছাড়ে প্রশ্বাস পার্শ্বে পাকুড় বট অশ্বত্থ শাখে, উত্তর হবে পাকুড়। দেওয়ালচিত্র রচনার ক্ষেত্রে কোল, মুন্ডা সাঁওতাল গোষ্ঠীর মানুষেরাই অগ্রসর। পিঁপড়ে গায়ে মাখে ফুলের রেণু, ধুলো রেণু, স্বর্ণরেণু, উত্তর হবে ধুলো রেণু। ফাঁকি গল্পে বর্ণিত গাছটি হলো জাম, বেল, আম, উত্তর হবে আম। পিঁপড়ে আশ্রয় পেয়েছিল, উত্তর হবে পাতায়। বাঘজননী ছেলের কাছে লজ্জা পেয়ে তাকে ভোদরের হাঙরের ছাগলের সঙ্গে তুলনা করেছিল। বাঘজননী ছেলের কাছে লজ্জা পেয়ে তাকে ভোদরের সঙ্গে তুলনা করেছিল। উপসর্গ বসে শব্দের আগে, শব্দের পরে, শব্দের মাঝে। শব্দের আগে সংস্কৃত উপসর্গের সংখ্যা হলো 20টি, 21টি, 22টি, 20টি। অনুসর্গ হলো কে দিয়ে এ দিয়ে। দেওয়ালচিত্র রচনার ক্ষেত্রে কোল, ভিল সাঁওতাল গোষ্ঠীর মানুষেরাই অগ্রসর। সাঁওতালি দেওয়ালচিত্রে চতুষ্কোণ ও ত্রিভুজ, বৃত্ত, দ্বিভুজ, সরলরেখার ছড়াছড়ি। চতুষ্কোণ ও ত্রিভুজ। 2 দাগে রয়েছে অতি সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 12টি প্রতিটি প্রশ্নে, মানে 1 করে 1 × 12 = 12। বসুধারা ব্রত কোন ঋতুতে হয়? বসুধারা ব্রত গ্রীষ্ম ঋতুতে হয়। হাটে সন্ধ্যা প্রদীপ জ্বলে না কেন? বিকালের মধ্যে বেচাকেনা সেরে হাট থেকে যে যার মতো নিজের ঘরে ফিরে যায়, তাই জনমানবহীন হাটে সন্ধ্যা প্রদীপ জ্বলে না। শরদের আশীর্বাদ তোমাদেরই ওপরে ঝরুক, কে এমনটি কামনা করেছিল? শরদের আশীর্বাদ তোমাদেরই ওপর ঝরুক, সূর্য এমনটি কামনা করেছিল। গোপাল তাদের বাগানে কি গাছ লাগাতে চেয়েছিল? গোপাল তাদের বাগানে ফুল গাছ লাগাতে চেয়েছিল। পাখিরালয়ের বাসায় কি পাওয়া যেত না? পাখিরালয়ের বাসায় বাঘের শিকার বা খাদ্য পাওয়া যেত না। কোন কোন জাতির দেওয়ালচিত্রের সাধারণ লক্ষণ পদ্ম? সাঁওতাল, কুর্মী, ভূমিজ ও অন্যান্য বেশ কিছু গোষ্ঠীর মানুষদের দেওয়ালচিত্রের একটা সাধারণ লক্ষণ হলো পদ্ম। ফাঁকি গল্পে বর্ণিত গাছটির নাম কি? ফাঁকি গল্পে বর্ণিত গাছটির নাম হচ্ছে আম গাছ। ছোট্ট বাঘের বাবা মা বাসা বদলে কোথায় গিয়েছিল? ছোট্ট বাঘের বাবা মা বাসা বদলে সজনেখোলায় গিয়েছিল। কতগুলি গ্রামকে কেন্দ্র করে একটি হাট বসে? 10-12খানি গ্রামকে কেন্দ্র করে একটি হাট বসে। সুন্দরবনের বাঘ কী নামে পরিচিত? সুন্দরবনের বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার নামে পরিচিত। উধর বোঝা বুধর ঘাড়ে কথাটি কে বলেছে? উধর বোঝা বুধর ঘাড়ে কথাটি কাক বলেছিল। রাজকন্যার গুলি সুতো কে খেয়ে ফেলেছে? রাজকন্যার গুলি সুতোগুলি বুড়ো গল্পে মন্ত্রী খেয়ে ফেলেছে। পিঁপড়ে কোথায় আশ্রয় নিয়েছিল? পিঁপড়ে ঘাসের পাতায় আশ্রয় নিয়েছিল। আম গাছটির ডালে কোন পাখি বাসা করেছিল? আম গাছটির ডালে কাক বাসা করেছিল। এটাকে রয়েছে নিচে যে কোনো 6টি প্রশ্ন উত্তর দাও। প্রশ্নের মান 3 করে 3 × 6 = 18। কবি কার কার থেকে চিঠি পেয়েছেন? উত্তর লিখবে কবি জসিমউদ্দিন প্রথমে লাল মোরগের কাছ থেকে চিঠি পেয়েছেন, তারপর চকাচকি গানশালিক বাবুই ও কোড়াকুড়ি পাখির কাছ থেকে চিঠি পেয়েছেন। সবার শেষে কবি তার খোকা ভাইয়ের চিঠি পেয়েছেন। পরের প্রশ্ন রয়েছে গানশালিক তার চিঠিতে কি বলেছেন? উত্তর লিখবে চিঠি কবিতায় গানশালিকও কবিকে চিঠি পাঠিয়েছে। সেই চিঠিতে সে কবিকে নদীর পাড়ের মোড়ল বা প্রধান হতে আমন্ত্রণ জানিয়েছেন। 3-2 শহর ছাড়লেই দুপাশে দেখা যাবে। শহরের চিত্রটি কেমন তা ছাড়িয়ে গেলে কোন দৃশ্য দেখা যাবে? প্রখ্যাত সাহিত্যিক সুভাষচন্দ্র মুখোপাধ্যায় মরশুমের দিনে রচনায় গ্রাম-শহরের তুলনামূলক আলোচনা প্রসঙ্গে আলোচ্য মন্তব্যের অবতারণা। শহরে সবুজের সমারোহ হারিয়ে গেছে, আকাশ ছেয়ে গেছে কলকারখানার কালো ধোঁয়ায়। রোজকার প্রয়োজনে মানুষ শহরমুখী হয়। শহুরে মানুষের পায়ে জড়িয়ে আছে শহরে সভ্যতা। সকলেই যেন কিসের তাড়নায় প্রতিনিয়ত ছুটে চলেছে। প্যারা চেঞ্জ করে লিখবে শহরের সীমানা অতিক্রম করলেই দেখা যাবে দরাজ আকাশ,
পিচঢালা রাস্তার দুপাশে সবুজের ভিড়, সেখানে দাঁড়িয়ে আছে বট, পাকুড়, শাল, সেগুন, বিথি, তাদের ডালপালায় বাহারি শোভা। রাস্তার পাশে কখনো জনপদ, কখনো খোলা মাঠ ধরা দেয় যাত্রীর চোখে। ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই সব ছবির পরিবর্তন ঘটে প্রকৃতির আপন মেজাজে। পরের প্রশ্ন, এই রাস্তার ওপরই এক ভারী মজার দৃশ্য দেখা যায়। মজার দৃশ্যটি কেমন তা নিজের ভাষায় লেখো। মরশুমের দিনের রচনায় পয়েটিক কবি সুভাষ মুখোপাধ্যায় গ্রীষ্মের পরিবেশ বর্ণনা প্রসঙ্গে এই মন্তব্যটি করেছেন। গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে বাতাস উত্তপ্ত হয়ে ওঠে। তখন পিচঢালায় রাস্তায় দেখা যায় এক মজার দৃশ্য। দূর থেকে দেখলে মনে হবে যেন রাস্তা চিকচিক করছে, আর সেই জলে উল্টো হয়ে পড়ছে দুপাশে গাছের ছায়া। কাছে গেলেই ছবিটা পাল্টে যায়। সেই জল আর গাছের ছায়া উধাও, মরুভূমির মরীচিকার মতো অদৃশ্য হয়ে যায়। ওই মজার দৃশ্যের পিছনে রয়েছে আলোর প্রতিফলনের কারসাজি। আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য এই দৃশ্য আমরা দেখতে পাই। পরের প্রশ্ন, হাটের স্থান ছড়িয়ে দূরের গ্রামের ছবি কিভাবে ফুটে উঠেছে লেখো। দূরে দূরে ছড়িয়ে ছিটিয়ে থাকা 10-12খানি গ্রামকে নিয়ে একখানি হাট বসে। হাটে যখন কেনাবেচা চলে তখন ওপারের গ্রামের মানুষ নদী পার হয়ে এপারে হাটে পসরা নিয়ে উপস্থিত হয়। হাট ভাঙার পর সবাই নিজের নিজের গ্রামে ফিরে যায়। পরন্ত বিকেলে দূরের আকাশ দিয়ে যখন বকের দল উড়ে যায় তখন সূর্যের শেষ আলো যেন বকের পাখার আড়ালে মুখ লুকোয়। এরপর গ্রামের সন্ধ্যা নামে। সন্ধ্যাবেলায় গ্রামের বধূরা ঘরে ঘরে প্রদীপ জ্বালায়। সেই আলোতে দূরের গ্রামগুলি যেন সেজে ওঠে। অন্যদিকে সারাদিনের কর্মচঞ্চল কোলাহলমুখর হাট তখন গভীর নিস্তব্ধতা আর অন্ধকারে ডুবে যায়। এইভাবে আলোকিত গ্রামের উল্লেখ করে কবি নির্জন হাটের একাকিত্বের বেদনাকে জীবন্ত করে তুলেছেন। পরের প্রশ্ন, মাটির দেওয়াল চিত্রগুলি সাধারণত কোন কোন উৎসবে আঁকা হয়? কোন তিথিতে কৃষিজীবীরা কীভাবে তাদের গৃহসজ্জা করে লেখো। মাটির দেওয়াল চিত্রগুলি সাধারণত আশ্বিনের দুর্গাপুজো ও কার্তিকের অমাবস্যা বা দীপাবলি এই দুই উৎসব উপলক্ষে আঁকা হয়। কালী পুজো অর্থাৎ কার্তিকের অমাবস্যা তিথিতে রাঢ়বঙ্গের কৃষিজীবী সমাজে অনেক প্রাচীন উৎসব পালিত হয়। এই সময় সাঁওতাল, ভূমিজ, মাহাতো বা কুর্মী, বাউরি, শবর ইত্যাদি গোষ্ঠীর মানুষেরা সমগ্র ঘরবাড়ি মেরামত করেন। তারপর তারা ঘর লেপামোছা করার পর গৃহাঙ্গনের প্রবেশদ্বার থেকে উঠান, গোয়াল, ধানের গোলা বা মড়াই এবং মূল বাসগৃহ সর্বত্র আলপনা দিয়ে সাজিয়ে তোলেন। সে বাড়ির নিশানা হয়েছে আম গাছটি। ফাঁকি গল্পে আম গাছটি কীভাবে গোপালবাবুর বাড়ির নিশানা হয়ে উঠেছিল। গোপালবাবুর বাড়ি ছিল পুরীঘাট অঞ্চলে। এই অঞ্চলে আম গাছ বিশেষ একটা চোখে পড়তো না, তাই তার বাড়ির পাঁচিলের ধার ঘেঁষে বেড়া ওঠা আম গাছটি সবার দৃষ্টি আকর্ষণ করত। একই সঙ্গে সেটি ও বাড়িকে বৈশিষ্ট্যের দিক দিয়েও অন্য বাড়িগুলোর থেকে পৃথক করে তুলেছিল। তাই গোপালবাবুকে কেউ তার বাড়ির ঠিকানা জিজ্ঞাসা করলে তিনি বলতেন, কার্জরি নদীর ধার বরাবর পুরীঘাট পুলিশ ফাঁড়ির পশ্চিমে যেখানে পাঁচিলের মধ্যে আম গাছ দেখা যায় সেটিই তার বাড়ি। এছাড়া পুজো বা বিয়ে উপলক্ষে অনেক লোক সেই আম গাছের ডাল বা পাতা চেয়ে নিয়ে যেত। ফলে বহুদূর অঞ্চলেও গোপালবাবুদের সেই আম গাছটির কথা ছড়িয়ে পড়েছিল। এভাবে আম গাছটি গোপালবাবুর বাড়ির নিশানা হয়ে উঠেছিল। পরের প্রশ্ন, গাছটি কীভাবে পরিবারের সকলকে ফাঁকি দিয়ে চলে গেল। বহু বছর আগে গাছটি সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে অটুটভাবে দাঁড়িয়েছিল, কিন্তু সবার চোখের আড়ালে কবে যে উইপোকা তাকে কুড়ে কুড়ে খেয়ে দুর্বল করে দিয়েছে তা পরিবারের কেউ বুঝতে পারেনি। তাই আষাঢ় মাসের রাতের এক তুমুল ঝড়ে গাছটি হঠাৎ করে ভেঙে পড়ে। গাছটির সঙ্গে বাড়ির সকলের আত্মীয়তা গড়ে উঠেছিল। তাই এক ঝড়জলের রাতে তার মৃত্যুতে বাড়ির সকলের মনে হলো এক পরম বন্ধু যেন হঠাৎ ফাঁকি দিয়ে চলে গেছে। পিঁপড়ে চলার ভঙ্গিটি কেমন? কবি দুদিনের ঘর বলতে কী বুঝিয়েছেন? পিঁপড়ে চলার ভঙ্গিটি ব্যস্ত মুদ্রা, অর্থাৎ একই সঙ্গে সুন্দর ও কর্মমুখর। প্যারাচেঞ্জ করে লিখবে, আলোচ্য অংশটি আধুনিক কবি অমিয় চক্রবর্তীর পিঁপড়ে কবিতা থেকে নেওয়া হয়েছে। কবি এখানে ঘর বলতে পৃথিবীকে বোঝাতে চেয়েছেন। মরণশীল জীবেরা এই ঘরে দুদিনের অর্থাৎ কিছুদিনের জন্য আসে। এই পৃথিবীর ঘরে জীবেরা
ক্ষণস্থায়ী বাসিন্দা মাত্র। জীবনের এই ক্ষুদ্র পরিসরটুকু পিঁপড়েদের জীবনেও চিরসত্য। আমি হাঁ করে তাকিয়ে থাকলাম। লেখক কেন তার কথা অসমাপ্ত রেখে হাঁ করে তাকিয়ে রইলেন? লেখক কোনো এক শীতের রাতে জনমানবহীন জংলি রাস্তায় অনেকটা সময় কাটানোর পর একটা বেবি অস্টিন গাড়ি দেখতে পেলেন। তিনি ভাবলেন, করেই হোক গাড়িটিতে উঠতে হবে, না হলে হয়তো তার আর সশরীরে রাঁচি ফেরা হবে না। এই ভেবে তিনি চলন্ত গাড়িতে কোনো রকমে উঠে পড়লেন। এরপর তিনি কোথায় নামবেন সেই ঠিকানা বলতে গিয়ে দেখলেন ড্রাইভারের সিটে কেউ নেই। ড্রাইভারহীন গাড়ি আপনা আপনি সেই নির্জন পথে এগিয়ে চলেছে। সেই মুহূর্তে এই ঘটনাকে লেখকের ভৌতিক বলে মনে হলো। তিনি আর তার কথা শেষ করতে পারলেন না। অবাক দৃষ্টিতে শুধু হাঁ করে তাকিয়ে রইলেন। পিঁপড়ে গাছের পাতায় আশ্রয় নিয়েছিল কেন? আশীর্বাদ রচনাংশে এমন একটি দিনের কথা বলা হয়েছে যেদিন বানের জলে চারিদিকে ভেসে গিয়েছিল আর তার সঙ্গে অবিরাম ধারায় বৃষ্টি ঝরে পড়ছিল। আমরা জানি পিঁপড়ে খুব ছোট প্রাণী, বা পিঁপড়ে খুবই ছোট প্রাণী। একটি বৃষ্টির ফোঁটা তার গায়ে আছড়ে পড়লেও সে আঘাত পেতে পারে, এমনকি মারাও যেতে পারে। বন্যার প্রবল স্রোতে ভেসে যেতেও পারে সে। তাই একলা অসহায় পিঁপড়েটি প্রবল বন্যায় প্রাণ বাঁচানোর তাগিদে কোনো মতে আশ্রয় নিয়েছিল একটি ঘাসের পাতার নিচে। বাঘজননীকে বাবা কিভাবে কাঁকড়ার হাত থেকে রক্ষা করলো? বাঘজননী লজ্জা পেয়েছিল কেন? ছোট্ট বাঘ খিদের জ্বালায় কাঁকড়া ধরতে গর্তে থাবা ঢোকায়। কাঁকড়া তার লাল দাঁড় দিয়ে কামড়ে ধরে তার থাবায়। যন্ত্রণায় কান্না জুড়ে দেয় বাঘছানাটি। ছোট্ট ছানার কান্না শুনে বাঘ ছুটে আসে। তারপর তার লম্বা নখের থাবা বসিয়ে কাঁকড়ার দাঁড়া ভেঙে ছানাকে কাঁকড়ার হাত থেকে বাঁচায়। চেঞ্জ করে লিখবে, ছোট্ট বাঘের ছানাটি যখন পাখি এবং কাঁকড়া ধরতে ব্যর্থ হয় তখন প্রচণ্ড খিদের জ্বালা সহ্য করতে না পেরে সে মিনি মাছ ধরতে জলে নামে। বাঘটির মা তা দেখে লজ্জা পায়, কারণ বাঘের পক্ষে ভোঁদড়ের মতো জলে নেমে মাছ ধরা মানায় না। বাঘ কেবল পশুই শিকার করবে, সেটাই হবে বাঘ জাতির পক্ষে গর্বের ও সম্মানজনক। 4 দাগে রয়েছে নির্দেশ অনুসারে উত্তর দাও। প্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। 4-এর 1 সমুচ্চারিত ভিন্নাত্মক শব্দযুগলের অর্থ লেখো। যে কোনো 4টি। প্রশ্নের মান তোমাদের রয়েছে 1 করে। 6টি দেওয়া রয়েছে, তার মধ্যে যে কোনো 4টি করতে হবে। অদনে অনুমানে হচ্ছে পশ্চাৎ, আর অমদনে হচ্ছে অনুমানে ক্ষুদ্র। কটাশি কোটি মানে হচ্ছে কোমর, আর কটাশি কোটি মানে হচ্ছে শতলক্ষ। কয়শূল কুল মানে বংশ, কয়দীর্ঘ কুল মানে তট। দয়বৈদীর্ঘী পদ দ্বীপ মানে জলবিষ্ঠ ভূখণ্ড, দয়দীর্ঘী পদ দ্বীপ মানে প্রদীপ। দয়সিদ্ধ দিন মানে দিবস, আর দয়দীর্ঘী দিন মানে দরিদ্র। দয়াকার দ্বার মানে স্ত্রী, দয়বাকার দ্বার মানে দরজা। পরে নিচে যে কোনো একটি বিষয় অবলম্বনে অনুচ্ছেদ রচনা করো। প্রশ্নের মান 5। বর্ষণমুখর বাংলা, স্বামী বিবেকানন্দ বিদ্যালয়ে পরিবেশ দিবস উদযাপন। বর্ষণমুখর বাংলা। গ্রীষ্মের দহনজলে অতিষ্ঠ জীবনে শান্তির হাওয়া নিয়ে আসে বর্ষার ঘনঘটা। আষাঢ় শ্রাবণের নীল আকাশের বুকে জমাট বাঁধে পর্বত প্রমাণ কালো মেঘ। বিদ্যুতের চমক আর ঝোড়ো হাওয়া বয়ে আনে বর্ষা রানীর বার্তা। রুক্ষ ধরিত্রীর শুষ্কতা সরে গিয়ে আসে সজলতার ছোঁয়া। খাল বিল নদী নালা মাঠ ঘাট সব কিছুই টয়টম্বুর হয়ে ওঠে। তৃষ্ণার্ত প্রকৃতি নববর্ষার সজল ধারা পান করে হয়ে ওঠে বা হয়ে উঠতে চায় শস্য সম্ভবা। কখনো ইলিশে গুড়ি, কখনো মুষলধারায় নেমে আসে বারিধারা। সবুজ শ্যামলিমায় প্রকৃতি ওঠে ভোরে। ব্যাঙের ডাক সন্ধ্যা পরিবেশকে জমিয়ে তোলে। কৃষকের ঘরে শুরু হয়ে যায় ব্যস্ততা। ভোরের আলো ফোটার আগে মাঠে লাঙল নিয়ে যায়। সবুজ ধানের চারা রোপণ করে। দিকে দিকে ফুটে ওঠে বেল, কেতকী, কামিনী ফুল। আনারস কাঁঠালের গন্ধে মমা করে বাতাস। কখনো কখনো অতিবৃষ্টি ঘনঘটায় সৃষ্টি হয় বন্যা। জনজীবন বিপর্যস্ত হয়ে যায়। গ্রামীণ পরিবেশ বা শহরে জীবনে অতিবর্ষা অভিশাপের মতো দেখা দেয়। ঘর থেকে বার হওয়া যায় না। কখনো কখনো পথঘাট ঘরবাড়ি সব কিছু ডুবে যায়।
ফসল নষ্ট হয় জলে ডুবে, মারা যায় অনেক পশু পাখি, তাছাড়া জ্বর সর্দি কাশির প্রকোপ বৃদ্ধি পায়। তা সত্ত্বেও বর্ষা আমাদের জীবনে আশীর্বাদের ডালা হাতে নিয়ে হাজির হয়। মন গেয়ে ওঠে গ্রাম্য ছড়া, আই বৃষ্টি ঝেঁপে হবে, আই বৃষ্টি ঝেঁপে ধান দেবো মেপে, জয়চন্দ্রনাথ হবে ঝেঁপে ধান দেবো মেপে। পরে যে স্বামী বিবেকানন্দ, মানবতার মূর্ত প্রতীক স্বামী বিবেকানন্দ ভারতীয় জাতীয়তাবোধের উন্মেষ ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন। তিনি শুধুমাত্র হিন্দু ধর্মকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েই ক্ষান্ত হননি, হিন্দু ধর্মের শ্রেষ্ঠতাও প্রমাণিত করেছিলেন। 1863 খ্রিস্টাব্দে 12ই জানুয়ারি উত্তর কলকাতার সিমলার বিখ্যাত দত্ত পরিবারে জন্মগ্রহণ করেন বাবা বিশ্বনাথ দত্ত, মা ভুবনেশ্বরী দেবী। তার বাল্য নাম ছিল বিলে। সন্ন্যাস গ্রহণের আগে পর্যন্ত সকলে তাকে নরেন্দ্রনাথ নামেই চিনত। ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী ছিলেন তিনি। মেট্রোপলিটন স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে স্কটিশ চার্চ কলেজে ভর্তি হন। সেখান থেকে দর্শন বিষয়ে অনার্স সহ বিএ পাশ করেন। রামকৃষ্ণের সান্নিধ্যে এসে খুঁজে পেয়েছিলেন ঈশ্বর, উপলব্ধি করেছিলেন জীবনের স্বরূপ। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সঙ্গে মিশে তিনি উপলব্ধি করেছিলেন ভারতবর্ষের প্রকৃত স্বরূপ। 1893 খ্রিস্টাব্দে শিকাগো ধর্মীয় সম্মেলনে বিতরণ করলেন মানব প্রেমের অমোঘ বাণী। বিশ্ববাসীর হৃদয়ে স্থান পেল বেদান্তবাদ বা হিন্দু ধর্মের মাহাত্ম্য। 1897 খ্রিস্টাব্দে স্থাপন করেছিলেন রামকৃষ্ণ মিশন। তিনি মনে করতেন যথার্থ শিক্ষার জন্য মানসিক বৃত্তির স্ফুরণের প্রয়োজন। তার দর্শন ছিল জীবের মধ্যেই শিবের অধিষ্ঠান। আদ্যির্য চণ্ডাল ভারতবাসী ভাই, আত্মশক্তিতে বলীয়ান হয়ে ওঠার জন্য তিনি সব সময় শরীরচর্চার উপর গুরুত্ব দিতেন। তার কাছে গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা অনেক বেশি জরুরি ছিল। এই মহামানব 1902 খ্রিস্টাব্দের 4 জুলাই মাত্র 39 বছর বয়সে আমাদের ছেড়ে চিরকালের জন্য চলে যান। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ষষ্ঠ শ্রেণীর বাংলার কোশ্চেন পেপার। ভালো কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবেন না। আমার নতুন হওয়া লাল ক্লিক সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দিতে বছর ষষ্ঠ শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যেই ষষ্ঠ শ্রেণীর প্রতিটি বিষয় সিলেবাস প্রশ্নমালা এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিই। এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। ভালো করে দেখে নাও কোশ্চেন পেপারটা।